আত্মনির্ভর ভারত বা সেলফ ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। সেলফ ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কোনো নতুন তত্ত্ব নয়। এই তত্ত্ব ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাদের দেশে আগেও হয়েছে। আমাদের দেশে 1947 সালে যখন লিবার্টি আমরা পাই বা ফ্রিডম আমরা পাই, তখন গান্ধীজি, যিনি এই ভারতের খুব ভালো করে বুঝতেন সব কিছু, পলিটিক্যাল হোক বা ইকোনমিক্যাল হোক বা ডেভেলপমেন্ট হোক, যে কোনো জিনিস যিনি প্রেক্ষাপটগুলোকে খুব সমৃদ্ধভাবে বুঝতেন, তিনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের এই আত্মনির্ভর ভারত কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিলেন। তো যাক, ওটা আমরা পরে আসবো। বাট এই যে ইকোনমিক ডেভেলপমেন্টটা, ইকোনমিটাকে সচল রাখার জন্য আমাদের যে স্টিমুলাস প্যাকেজটা দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে, এই স্টিমুলাস প্যাকেজটার একটা ধারণা রয়েছে, একটা নীতি রয়েছে, একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। ওকে, তো যদি বলি যে এই স্টিমুলাস প্যাকেজের ধারণাটা প্রথম ভারত ইমপ্লিমেন্ট করেছে, তাহলে সম্পূর্ণটাই ভুল বলা হবে। কারণ করোনা পরিস্থিতিতে আমেরিকা, ফ্রান্স, কানাডা, জার্মানি, স্পেন, ইটালি সবাই নিজের জিডিপির অধিকতর অংশ করোনার জন্য বাজারে লিকুইডিটি করেছে। তো এই যে ইকোনমিক্যাল থিওরি, এর পিছনে যে ইকোনমিক্যাল থিওরিটা আছে সেটা অবশ্যই কিছুটা আমাদের যে নোবেল জয়ী ইকোনমিস্ট আছেন, তিনি বলেছিলেন যে সাধারণ মানুষের হাতে পয়সা দাও, সাধারণ মানুষের হাতে পয়সা দাও। সাধারণ মানুষের হাতে পয়সা যদি না থাকে তাহলে চাহিদা বাড়বে না, কারণ তারা কিনতেই পারবে না। যদি না কিনতে পারে তাহলে অটোমেটিক্যালি সাপ্লাই বাড়বে না, সাপ্লাই যদি না বাড়ে তাহলে ডিমান্ড। সবগুলো কিন্তু চক্রাকারে যুক্ত। তো এই ইকোনমিক্যাল থিওরিটা প্রথম আসে কিঞ্চ থিওরি বা কিঞ্চ ইকোনমিক্যাল থিওরি। কিঞ্চ ছিলেন একজন অস্ট্রেলিয়ান, যিনি ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমেরিকাকে সাহায্য করেছিলেন এই থিওরির দ্বারা, যে তুমি বেশি পরিমাণে টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছো। আমাদের এখানেও সেই থিওরিটাকেই অ্যাপ্লাই করা হয়েছে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো আমাদের কি করেছিল, আমাদের বিষয়টা হয়েছিল এরকম যে আমরা অনেক কিছু করছি কিন্তু আলটিমেটলি ফল পাচ্ছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই অর্থনীতিবিদদের কথাটাকেই অনেকটা সমর্থন করে এই জিনিসটাকে আনা হয়েছে, যেটা হয়েছে যে স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে টাকা যাবে, সাধারণ মানুষ জিনিস কিনলে অটোমেটিক্যালি চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে ফ্যাক্টরিতে প্রোডাকশন বেশি হবে, সাপ্লাই বেশি হবে। এই যে টোটাল সার্কেলটা, এইটার মাধ্যমে কিন্তু অর্থনীতিটা একটা জায়গায় গিয়ে পৌঁছবে, ধ্বংসের মুখ থেকে রক্ষা পাবে। ওকে, তাহলে এতটা পর্যন্ত তো ঠিক আছে। তো আমাদের প্রধানমন্ত্রী মোদি, তিনি কয়েকটি বিশেষ জায়গা, যেটা আমার মনে হলো যে স্তম্ভ হিসাবে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজিক্যাল ড্রিভেন সিস্টেম বা সাপ্লাই চেন, ডেমোগ্রাফি আর ডিমান্ড। এগুলো শুধু এক একটা শব্দ নয়, এক একটা পিলার। আমি এই জন্য বললাম কারণ এটার পেছনে বিশাল বড় বড় এথিক্যাল একটা পয়েন্ট লেখা যাবে। তো এই যে জিনিসগুলো, এই যে এক একটা পয়েন্ট, এই যে এক একটা ইম্পর্ট্যান্ট পিলার, এই জিনিসগুলোকে ম্যাচিওর করার জন্য আমাদের যে স্পেশাল ফোকাস থাকবে সেগুলো হচ্ছে ল্যান্ড, লেবার, লিকুইডিটি আর লস। তো এবার কিছুটা আমরা পেছনে ইতিহাসের দিকে যাই। ভারত ইংরেজ শাসনের আগে, বিফোর দ্য ইংরেজ এম্পায়ারমেন্ট, বিফোর দ্য ব্রিটিশ রাজ, ভারত বিশ্ব জিডিপির 17.5% প্রোডাকশান দিত।
কিন্তু আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অ্যাপ্রক্স 1.9, যেটা খুবই খারাপ। 1.9% ইজ দ্য মোস্ট ওর্স্ট দেন এভার। বাট এখান থেকে আমাদেরকে ডেভেলপ করতে হবে, এটাই কিন্তু এটার লক্ষ্য, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো এবার যেটা জিনিস হচ্ছে যে গান্ধীজি যখন 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ফ্রিডম বা স্বাধীনতা পেল, তারপরে গান্ধীজি দেখলো যিনি কিনা সত্যিকারেরই ভারতের সম্পূর্ণ জিনিসটাকে খুব সমৃদ্ধভাবে বুঝতেন, প্রেক্ষাপটগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মতন ক্ষমতা তার মধ্যে ছিল। তো তিনি দেখলেন যে এত বড় দেশকে আমরা একত্রিত করে নিলাম, প্রিন্সলি স্টেটস ডোমিনিয়নগুলোকে একত্রিত আমরা করে নিলাম, কিন্তু আমরা কি করলাম, এতগুলো লোককে আমরা রোজগার দেবো কীভাবে? তখন অ্যাপ্রক্স 25 থেকে 30 কোটি লোকজন ছিল, মানুষ ছিল। ইন্ডিয়ার পপুলেশন অ্যাপ্রক্স 25 থেকে 30 করোড় ছিল। তো এত লোককে তো সরকার আর দিতে পারবে না। তো তখন শিক্ষানীতি গান্ধীজির শিক্ষানীতি একটা চালু করার পরিকল্পনা নিয়েছিলেন। যেটা হচ্ছে নই তালিমের কনসেপ্টটা কি? নই তালিমের কনসেপ্টটা হচ্ছে আমাদের এই বিচিত্রময় দেশে প্রত্যেকটা পার্টে এক একটা করে এমন জনগোষ্ঠী আছে যারা এক একটা কাজে পারদর্শী। যেমন কুমোররা মাটির কাজে পারদর্শী, তেমনই কিছু কিছু জাতিসমূহ আছে যারা বাঁশের বিভিন্ন জিনিস তৈরি করে, কেউ ধোকরা বানাতে পারে, কেউ বিভিন্ন শিল্প যেমন তাঁত, বেনারসি প্রভৃতি শিল্পর সঙ্গে জড়িত। তো গান্ধীজি বললেন যে নই তালিমের মাধ্যমে আমরা তাদের এই বৈশিষ্ট্যগুলোকে এম্পাওয়ারমেন্ট করব। আচ্ছা, এম্পাওয়ারমেন্ট করলে কি হবে? তারা সেই জিনিসটাতে পারদর্শী হবে, তারা সেই জিনিসটাকে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে লাগাতে পারে। মানে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি দ্য বিজনেস কনসেপ্ট ইজ বিল্ট ইন দ্যাট পয়েন্ট। মানে এখানে ব্যবসার একটা ধারণা কিন্তু ঢুকে গেল। তাহলে ব্যবসা যদি হয়, ব্যবসাতে অটোমেটিক্যালি যে মালিক হয় সেই অবশ্যই সব কিছুতে বেনিফিশিয়ারি থাকে, কিন্তু তার উদ্দেশ্য ছিল এটা যে যখনই যোগান বাড়বে তখনই সাপ্লাইটা বাড়বে। সাপ্লাইটা বাড়াতে গেলে প্রোডাকশান বাড়াতে হবে, প্রোডাকশান বাড়ালে আমাকে ম্যান পাওয়ারটা বিল্ড আপ করতে হবে। এবার যদি ম্যান পাওয়ার বিল্ড আপ করতে হয় তাহলে রোজগার একজন না একজনকে তো এক্সট্রা লাগবে, তাহলে তার রোজগারটা পাবে। আচ্ছা, এটা ছিল নই তালিমের কনসেপ্ট। তো এবার আমরা চলে আসি যে ব্রিটিশ ইন্ডিয়া, বিফোর ব্রিটিশ রুল উই আর দ্য 70.5% জিডিপি অফ ওয়ার্ল্ড ইকোনমি। তো এই তখন কি খুব বড় বড় ব্যবসা ছিল? তখন কি সব কিছু এত সহজলভ্য ছিল বা সব এত টেকনোলজি ছিল? কিছু ছিল না। ছিল কি? হ্যান্ডলুম, হ্যান্ডক্রাফট, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ লেবার ইন্টেন্সিভ। হ্যান্ডলুম কী জিনিস, হ্যান্ডক্রাফট কী জিনিস? হ্যান্ডলুম হচ্ছে যে হ্যান্ডলুম আর হ্যান্ডক্রাফট অনেকটা কাছাকাছি, যেটা মাটি মানে যেটা হাতে তৈরি করা হয়, ম্যানুয়ালি প্রডিউসড এনিথিং। তো লেবার ইন্টেন্সিভ, না লেবার ইন্টেন্সিভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। লেবার ইন্টেন্সিভ বলতে বোঝাচ্ছে এখানে মানুষগুলোকে ওই নির্দিষ্ট কাজে নিযুক্ত থাকা মানুষগুলোকে ওই নির্দিষ্ট কাজেই এম্পাওয়ার করে তাদের যে প্রোডাকশানটা, যে সারা বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে এলো, সে নিশ্চয়ই মাটির জিনিস তৈরি করতে পারবে অটোমেটিক্যালি, দিস ইজ ন্যাচারাল। তাহলে সেই জায়গাগুলোকে আমাদেরকে তুলে আনতে হবে। এটা ছিল লেবার ইন্টেন্সিভের কনসেপ্ট। তো গান্ধীজির এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাইনি,
তখনকার দিনে আমাদের ভারত এতটা প্রস্তুত ছিল না যে এই জিনিসগুলোকে কাজে লাগাবে। এই জিনিসটাকে কাজে লাগালো কে? চীন। এবং গান্ধীজির কথা যদি বাদ দিয়ে আমরা পূর্ব কিছুদিন আগে পর্যন্ত যিনি আরবিআইয়ের গভর্নর ছিলেন রঘুরাম রাজন, তার কথা ছিল ডিসেন্ট্রালাইজেশন অফ মার্কেট। তো এটার একটা উদাহরণ দিয়ে বোঝালে ভালো হবে। যেমন চীন, আমরা মনে করি কি চীনের মধ্যে চীনের মধ্যে থেকে মোবাইলটা তৈরি হয়ে আমাদের ভারতে ইম্পোর্ট হচ্ছে। চীনের মধ্যে মোবাইলটা তৈরি হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু চীনের এক জায়গায় তৈরি হচ্ছে এটাকে কেউ বিশ্লেষণ করেনি। কারণ চীন এমনভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করেছে যে না, একটা মোবাইলের যতগুলো পার্ট লাগে আমি ততগুলো পার্টের আলাদা আলাদা ফ্যাক্টরি বানাবো। আলাদা আলাদা ফ্যাক্টরি বানালে কী হবে? আলাদা আলাদা ফ্যাক্টরি বানালে একটা জায়গায় যদি 100টা লেবার লাগতো, তাহলে ওই একটা ফ্যাক্টরিতেই যদি মোবাইলটা প্রোডাকশন হতো তাহলে প্রোডাকশনটাও কমে যেত, ডিক্রিজিং অফ দ্য প্রোডাকশন। তো যেন ডিক্রিজিং না হয় সেই জন্য চীন কী করলো, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে 10টা জিনিসের জন্য 10টা ফ্যাক্টরি তৈরি করলো দেশের বিভিন্ন প্রান্তে। তাহলে 10টা ফ্যাক্টরিতে 100 কতজন? প্রচুর পরিমাণে লোক সেখানে কাজ পেল, কর্মসংস্থান বাড়লো। তো কর্মসংস্থান বাড়ার পর চীন সেই 10টা জায়গা থেকে ওই একটা করে জিনিসকে নিয়ে একটা মাস ফ্যাক্টরির মধ্যে ফেললো এবং একটা বড় মোবাইল হয়ে বেরিয়ে আসলো, যেটাকে বিদেশে তারা ইম্পোর্ট করছে বা এক্সপোর্ট করছে। এই জিনিসটাকে অ্যাডাপ্ট করলো কে? চীন। কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে পারিনি। চীন শিল্পর দিক থেকে সমৃদ্ধ হওয়ার পেছনে কারণ আছে, এবং আমরা এই যে আমরা বলছি আত্মনির্ভর ভারত হওয়ার পিছনে আমাদের সবথেকে বড় অবস্টাকেল হচ্ছে আমাদের যে পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং সোশ্যাল যে প্রবলেমগুলো আছে। প্রথমে পলিটিক্যাল বা অফিসিয়াল যেটা প্রবলেম, সেটা হচ্ছে চীনের সঙ্গে তুলনা করে বলছি, চীনের মধ্যে যখনই কোনো ফরেন ইন্ডাস্ট্রি ইনভেস্ট করতে যায় তখনই কী করা হয়, তার পেছনে 2জন অফিসিয়ালকে লাগিয়ে দেওয়া হয়। 2জন অফিসিয়াল এই জিনিসটা খেয়াল রাখে যেন সেই ইন্ডাস্ট্রির মালিক কোনো অসুবিধা ছাড়াই যেন তার সমস্ত কিছু প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স, ল্যান্ড লাইসেন্স অ্যান্ড ল্যান্ড পারমিট, এভরিথিং সে যেন উইদিন 1 or 2 ডেজের মধ্যে কমপ্লিট হয়ে যায়, যেন কোথাও না আটকায়। কিন্তু আমাদের এখানে এত বড় শিল্প বসার আগেই প্রায় 6 মাস সময় তাকে কঠিন অবস্টাকেল বা বাধার মধ্যে দিয়ে পার করতে হয়। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমাদের ল্যান্ড আছে, আমাদের লেবার আছে, বিপুল পরিমাণ মানুষের ক্ষমতা আছে, মানে ম্যান পাওয়ার আছে আমাদের, ঠিক আছে, কিন্তু আমরা রিফর্ম করতে পারছি না আমাদের ইন্ডাস্ট্রিটাকে। কেন? এ করলে সে বাধা দেয়, সে করলে এ বাধা দেয়, এটা আলাদা একটা টপিক চলে যাচ্ছে। তো এই যে জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই জায়গায় পিলারটা কি? প্রথম পিলার হচ্ছে ইকোনমিতে আমাদের নোমিনাল ইকোনমিক্যাল পজিশন ইজ 5th ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে 5ম স্থান, যেখান থেকে আমরা 3rd পজিশনে আসার চেষ্টা করছি। ওই যে 5 ট্রিলিয়ন ইকোনমি যেটা ব্যাপার। পারচেজিং পাওয়ার পরিটি বা পিপিপি তে আমরা 3rd পজিশনে আছি। ওয়ার্ল্ড ইকোনমির আমেরিকা হচ্ছে 20 ট্রিলিয়ন ইকোনমি, চায়না হচ্ছে 13.8, সেখানে আমরা ভারতীয়রা 2.8 ট্রিলিয়ন ইকোনমি, জাস্ট 2.8। কত বড় ব্যর্থতা আমাদের। আচ্ছা,
এটা আমি বলছি না, এটা আইএমএফ রিপোর্ট, আইএমএফ ডাটা। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা যদি দেখি পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয় আমাদের এতটাই কম যে আমরা ফিলিপিন্স মায়ানমার থেকেও পিছনে, 139তম পজিশন। যেখানে আমাদের 67% ইয়ুথ পপুলেশন, লেবার, ল্যান্ড, কোনো কিছু সমস্যা নেই, কিন্তু আমরা সেখানে পার ক্যাপিটা ইনকামে এতটাই পিছিয়ে রিসেন্ট দিনে এতটাই পিছিয়ে গেছে আরও, যে আমাদের মানে ধুকছে, ইকোনমি ধুকছে। তো অভিজিৎ ব্যানার্জি যেটা বলেছিলেন যে লিকুইডিটির মাধ্যমে যেন টাকাটা পৌঁছে দেওয়া হয়, টাকাটা পৌঁছে দিলে কী হবে, তারা কিনলে ইকোনমিটা একটা ট্র্যাকের মধ্যে চলে আসবে, একটা রাস্তার মধ্যে চলে আসবে। সেদিক থেকে দেখতে গেলে নেক্সট পিলার, তো প্রত্যেকেরই জানা একটা কনসেপ্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তার মানে আমাকে ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড আপ করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে যেখানে আমরা নিবেশ করতে পারবো, আমরা যেখানে দিতে পারবো একটা পরিকাঠামো। এই যে ইনফ্রাস্ট্রাকচার গ্রোথটা, এইটাকে কি বলে? সেলফ ড্রিভেন মানে আত্মস্বাবলম্বীভাবে চলা, সাস্টেইনেবল ইকোনমি, সেলফ সাস্টেইনেবল ইকোনমি। এখান থেকে কি চলে আসলো? টেকনোলজিক্যাল ড্রাইভেন সিস্টেম বা সাপ্লাই চেন। তাহলে ইনফ্রাস্ট্রাকচার যদি হয় ভালো, তাহলে পরিকাঠামো ভালো হলে অটোমেটিক্যালি প্রোডাকশনটা ভালো হবে, প্রোডাকশন যদি ভালো হয় তাহলে মার্কেটের সাপ্লাইটা ভালো হবে। ওকে, এক্ষেত্রে মনে রাখতে হবে একটা আপস্ট্রিমিং থাকে, একটা ডাউনস্ট্রিমিং থাকে। ওই যে আমি প্রথমে বললাম যে দেয়ার ইজ থ্রি পার্টস। প্রডিউসার যে উৎপাদন করছে এবং যে কিনছে কনজিউমার। প্রডিউসার যে যাচ্ছে এটা হচ্ছে আপস্ট্রিম ইকোনমি, আর এখান থেকে যে কনজিউমার নিচ্ছে এটা হচ্ছে ডাউনস্ট্রিমিং ইকোনমি। তো আপস্ট্রিমিং ইকোনমি, ডাউনস্ট্রিমিং ইকোনমি, কিন্তু এখানে একটা থার্ড পার্সন এই দুজনের মাঝখানে মার্কেটের মধ্যে উপস্থিত থাকছে, যে এই আপস্ট্রিমিং এবং ডাউনস্ট্রিমিং দুটোকেই এফেক্ট করছে। এটা যেন না হয়, যেন ডাইরেক্টলি প্রডিউসাররা ফেসিলিটির মাধ্যমে, টেকনোলজিক্যাল ফেসিলিটির মাধ্যমে যেন ডাইরেক্ট প্রডিউসার কনজিউমার কাছে বেচতে পারে, তার একটা প্রচেষ্টা। ওকে, তো তাহলে সাপ্লাইটা ভালো হবে, তাহলে প্রডিউসারের লাভটাও বেশি হবে, তাহলে প্রডিউসারের ক্ষতির পরিমাণটাও কমে থাকবে, এবং আমাদের যে কৃষকদের বর্তমান পরিস্থিতি সেটাও অনেকটাই নিরাময় হবে। এটা হচ্ছে কনসেপ্ট। এর জন্য কী দরকার? এর জন্য প্রচুর পরিমাণে দরকার ম্যান পাওয়ার। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট ইন দিস হোল থিং। ডেমোগ্রাফি, যেটা নেক্সট পিলার ছিল, ডেমোগ্রাফিটাতে কি বলছে? ডেমোগ্রাফি মেনলি ডিপেন্ডস আপন দ্য এজ গ্রুপ। ইটস ডিফাইন্ড অ্যাজ দ্য এজ গ্রুপ, পার্টিকুলার এজ গ্রুপ। তাহলে ডেমোগ্রাফিটাতে কি বলেছে? যে আমাদের 2021-এর মধ্যে আমাদের দেশের টোটাল পপুলেশনের প্রায় 67% পপুলেশন হবে ইয়ুথ, যুব সমাজ। তাহলে যুব সমাজ যদি হয় তাদের ক্ষেত্রে কি হয়ে যাবে? তারা স্কিল্ড হবে, তাদের জানবে তারা সব কিছু, লো কস্ট লেবার, তাদের টাকার পরিমাণটাও কম লাগবে, এবং তারা নিজেরাই কনজিউমার। সাপোজ এই যে মোবাইল কিনবে, কারা কিনবে? ইয়াং জেনারেশন বেশিরভাগ কিনবে। তাহলে মোবাইলের চাহিদাটা বাড়বে, মোবাইলের চাহিদাটা বাড়লে কী হবে? সেটা প্রোডাকশানটা বাড়লে কী হবে? সাপ্লাইটা বাড়বে, মার্কেটে অ্যাভেলেবেল হবে, যত কনজিউমার কিনবে তত রেভিনিউ গভর্নমেন্টের খাতায় জমা হবে। দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ দ্য মেকানিজম অফ এনি ইকোনমিক্যাল সিস্টেম। ইউ মাস্ট ডিমান্ড,
then the supply increased. Due to the supply increasing, the production of the company or the particular product increasing simultaneously. ঠিক আছে, ওকে। দেন এই টোটাল জিনিসটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলেছেন যে ভোকাল ফর লোকালের কনসেপ্টটাই এটা, যে আমরা বেশি দাম দিয়ে জিনিসটা কিনবো, সেটা বেশি জিনিস কিনবো, বেশি দাম দিয়ে জিনিসটা কিনবো কিন্তু সেটা বেশি কিনবো। ওই যেটা আপেক্ষিকভাবে তুমি সকলে বুঝছো যে স্বদেশি জিনিস কিনতে হবে, সেটা এই জায়গাটায় স্যুট করে। এই টোটাল জিনিসটা কিসে আসে? এই টোটাল জিনিসটা আসছে ডিমান্ড পিলারটা আলোচনা হয়ে গেল। তো এই টোটাল জিনিসটা আসছে কোথা থেকে? ন্যাশনালিজম। এবার ন্যাশনালিজমটাকে আমি ভাঙতে যাচ্ছি না, বিশাল বিতর্কের বিষয় এটা, কিন্তু এই টোটাল জিনিসটা আসছে ন্যাশনালিজমের পক্ষ থেকে। তারপর এই জিনিসটার যেটা স্পেশাল ফোকাস, বিশেষ দৃষ্টি যেখানে দিতে হবে বলে মানে আমার ধারণা হয়েছে এবং বক্তৃতার শুনে, যে স্পেশাল ফোকাস অন ল্যান্ড, লেবার, লিকুইডিটি, লস। ল্যান্ড, আমাদের ভূভাগ বিশাল বড়, ভারতীয় উপমহাদেশ যখন ছিল তখন তো প্রচুর বড় ছিল, কিন্তু ভারতেরও আয়তন পরিসরটা বিশাল বড়, চীনের থেকে কম কিন্তু অনেকটাই। তো এখানে ল্যান্ডের সমস্যাটা হওয়ার কথা না, সেটা কাল্টিভেশনের দিক থেকে হোক বা ইন্ডাস্ট্রি করার জন্য। তো এটার দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, যেন কেউ অসন্তুষ্ট না হয়, কেউ যেন ভেঙে না পড়ে বা কারোর কাছ থেকে যেন জোর করে না নেওয়া হয়, যেন যে ল্যান্ডটা দিচ্ছে সে যেন সুবিধা পায়। তো এই জিনিসগুলো ল্যান্ড স্পেশাল। এবার লেবার, শ্রম, তুমি শ্রম কতটা দিচ্ছ, তুমি পরিশ্রম যতটা করবে ততটাই তুমি ফলাফল পাবে। এডুকেশনের ক্ষেত্রেও প্রোডাকশনের ক্ষেত্রেও তুমি যতটা বেশি পরিশ্রম করবে ততটাই তোমার প্রোডাকশানটা ইনক্রিজ করবে, প্রোডাকশন পাওয়ারটা ডেভেলপ করবে আস্তে আস্তে এটার ক্ষেত্রে। এবং যেখানে 67% ইয়থ পপুলেশন, সেখানে অবশ্যই কর্মদক্ষতা এবং কর্মনিষ্ঠা বলার অপেক্ষা রাখে না। এবার লিকুইডিটি বলতে বোঝাচ্ছে যে যখন তোমার কাছে মানিটা, লিকুইডিটি বলতে বোঝাচ্ছে তরলীকরণ বলতে কি, যে সরকার থেকে কিছু কিছু করে তোমাকে হেল্প করা হবে, সরকার থেকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি তোমার কাছে টাকাটাকে হেল্প করা হবে, তুমি সেটাকে নিজের ক্যাপাসিটি অনুযায়ী বিল্ড আপ করে। অবশ্যই এখানে স্পেশাল ফোকাস কি আছে? ল, আইনের মধ্যে থেকে তুমি, এবার উদাহরণ দিতে হয় একটা, যে একটা কোনো গ্রামের মধ্যে ইলেকট্রিসিটি চালু হলো, ইলেকট্রিসিটি দেওয়ার পরে সেখানে কেউ একটা মেশিন লাগিয়ে কোনো একটা কাজ করছে, তাহলে সে গ্রামে ইলেকট্রিসিটি পাওয়ার পরে সেই কাজটা করতে পারছে, ভেরি ওয়েল। তো ও একাই করছে, আফটার 1 and 2 year ও কী করবে? তার যখন বিজনেসটা প্রফিট করবে, সে চাইবে প্রোডাকশানটা ইনক্রিজ করতে। অবভিয়াসলি প্রফিট তখনই হবে যখন ডিমান্ডটা বেশি থাকবে। ডিমান্ড যদি বেশি থাকে তাহলে সাপ্লাই বেশি লাগবেই, আর সাপ্লাই দিতে গেলে তোমাকে প্রোডাকশান ইনক্রিজ করতেই হবে। তাহলে প্রোডাকশান ইনক্রিজ করার জন্য ও কী করবে? আর একটা মেশিন নেবে। আর একটা মেশিন মানে কি? ইলেকট্রিসিটি কনজিউমিংটা বেড়ে যাবে। ইলেকট্রিসিটি কনজিউমিং যদি বেড়ে যায় তাহলে কি হবে? অটোমেটিক্যালি রেভিনিউ একটা প্রফিট হচ্ছে, প্লাস ওই যে মেশিনটা চালানোর জন্য একটা লোক নেবে, সেই লোকটা কী হলো? তাহলে রোজগার পাবে। এই যে আত্মনির্ভরতা, যে আমরা চাকরি নিব না, চাকরি দেব, এই কনসেপ্টটার উপর নির্ভর করেই সৃষ্টি হচ্ছে আত্মনির্ভর ভারত বা সেলফ ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। উপরে ভাববেন না, টোটাল জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। হবে কি হবে না, কতটা হবে, কি হবে সেটা সময় বলবে, সেটা বিশাল বিতর্কের ব্যাপার। কিন্তু আমি যেটা বুঝেছি আমি সেটা বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে
সঙ্গে থাকুন।